পথের কথন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সারা দেশব্যাপী আলোচনা সমালোচনার ঝড় উঠেছে একটি বিষয়কে কেন্দ্র করে। এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে চাচ্ছি। এই বিষয়টি হচ্ছে বাংলাদেশের যে ধর্মীয় সংগঠন ইসকন। ইসকনের যে কার্যক্রম, এটি বিভিন্ন মানুষের মনে প্রশ্নের উদ্রেক করেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্গানাইজেশন থেকে এই ইসকনকে কেন্দ্র করে বহু প্রশ্ন তোলা হচ্ছে। কেউ কেউ বলছে ইসকন কি বাংলাদেশে আরএসএস এর ভূমিকায় অবতীর্ণ হতে চায়। তো এই সামগ্রিক বিষয়টি নিয়ে আমরা বহু মানুষের সাথে কথা বলেছি, বহু অর্গানাইজেশনের সাথে কথা বলেছি। তো তাদের যে মতামত অভিমত, এই বিষয়টি শুধুমাত্র আমার পারসেপশন থেকে আমি বলার চেষ্টা করছি। 5ই আগস্টের পূর্বে আমাদের দেশে যে সরকারটি 16 বছর যাবৎ মানুষের মাথায় জগদ্দল পাথরের মতো বসেছিল, সেই শেখ হাসিনা সরকার এবং তার দোসররা 5ই আগস্টের পর ক্ষমতাচ্যুত হয়ে ইন্ডিয়ায় পালিয়ে যায়। বর্তমানেও ইন্ডিয়ায় এই শেখ হাসিনা আশ্রয় নিয়েছে। আমাদের দেশে তৎকালীন সময় চলছিল একটি স্বৈর শাসন, অটোক্রেসি আমরা যাকে বলতে পারি। শেখ হাসিনা নিজের গদিকে টিকিয়ে রাখার জন্য এই ইন্ডিয়া নামক রাষ্ট্রটির সাথে বহু অসম চুক্তি করেছে। অসম চুক্তির ভিতর দিয়ে সে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। আর এই শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে কোনো সামাজিক সংগঠন, কোনো রাজনৈতিক সংগঠন, কোনো ধর্মীয় সংগঠন তাদের অধিকার আদায়ে কোনো প্রকার লড়াই সংগ্রাম করতে পারেনি। কোনো প্রকার মিছিল মিটিং থেকে শুরু করে প্রতিবাদ সমাবেশ থেকে শুরু করে কোনো কিছুই করতে পারেনি। সকল কিছুকেই রাষ্ট্রীয় তৎকালীন সময় যে বাহিনী ছিল, সেই বাহিনীর সদস্যরা তাদেরকে নিপীড়ন করে, নির্যাতন করে বন্ধ করে দিত। ইসকন তখনও ছিল। তৎকালীন সময় বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে 5ই আগস্টের পর তারা যেভাবে আন্দোলন করতে পারছে, এইভাবে কোনো প্রকার কোনো আন্দোলনই তারা করতে পারেনি। এই 5ই আগস্টের পর যখন শেখ হাসিনা সরকার ইন্ডিয়ায় পালিয়ে গেল, আমরা দেখতে পেলাম বাংলাদেশে কয়েকটি দিন সরকার ছিল না, সরকার ব্যবস্থা ছিল না। এবং সরকার ব্যবস্থা না থাকার ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে আমাদের দেশের বিভিন্ন জায়গায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যে সকল মানুষ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ক্ষমতার সাথে যুক্ত ছিল, উচ্ছিষ্ট ভুগেছিল, সেই সব সদস্যদের বাসা বাড়ি বা দোকানপাট বা ব্যবসা বাণিজ্য, এগুলোর মধ্যে অনাকাঙ্ক্ষিত হামলা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত হামলার মধ্যে এই বাংলাদেশের মধ্যে যারা বসবাস করছে, হিন্দু সম্প্রদায় বা সনাতন সম্প্রদায় অথবা সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষও এই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল, যারা সেই উচ্ছিষ্ট ভোগ করত। ফলে এই সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিল, তাদের ব্যবসা প্রতিষ্ঠান বা বাসা বাড়িতে কিছু হামলা হয়েছে। আবার 1-2টি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেও পারে, যে এর বাইরেও যে কিছু ঘটেছে। নগরে যখন আগুন লাগে, দেবালয় রক্ষা পায় না, আমরা সেটি জানি। পরবর্তীতে দেখা গেল সারা দেশব্যাপী এই আওয়ামী সরকারের সাথে যারা যুক্ত ছিল, বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে, মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেলাম 5ই আগস্টের পরে এই সংখ্যালঘু সম্প্রদায় তাদের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু করে। আর তারা সারা দেশব্যাপী বিভিন্ন জেলায় সভা সমাবেশ শুরু করে। তাদের অধিকার আদায়ের জন্য তাদের উপর নিপীড়ন হচ্ছে, এই সকল বিষয়কে উত্থাপন করে। পরবর্তীতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, তারা যে সকল অভিযোগগুলো উত্থাপন করে বিভিন্ন সভা সমাবেশ করছিল, ফ্যাক্ট চেকিং এ এগুলো অধিকাংশই অসত্য ছিল। সবগুলো সত্যতা পাওয়া যায়নি, কয়েকটি বিচ্ছিন্ন বিষয় ছাড়া। আর এই বিষয়টির মধ্যে সবচেয়ে বেশি ঘি ঢেলেছে ইন্ডিয়ান যে সকল গণমাধ্যম ছিল, এই অপপ্রচারের সর্বোচ্চ পর্যায়ে তারা ছিল।
এই সকল সভা সমাবেশ করার ক্ষেত্রে এই গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের সরকার কোথাও কোনো বাধা দেয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা করে যে উপদেষ্টা মণ্ডলী বাংলাদেশে করা হয়েছিল, তারা ক্ষমতা গ্রহণ করার পর এই সকল বিষয়কে কেন্দ্র করে দুঃখ প্রকাশ করে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে সকল হামলা হয়েছে বা হচ্ছে, এগুলোর তারা যথাযথ বিচার করবে এবং সেই পরবর্তীতে যেন এই সকল ঘটনা না ঘটে এই বিষয়টি তারা সর্বোচ্চ গুরুত্ব দেয়। কিন্তু তৎকালীন সময়ে আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশের যে বাহিনীটি, সেই বাহিনীটি যখন অনুপস্থিত ছিল, ফলে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ইচ্ছে করলেও ঠেকানো যাচ্ছিল না, ইচ্ছে করলেও তা প্রতিরোধ করা যাচ্ছিল না। কিন্তু তৎকালীন সময় আমরা দেখেছি সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, এই সকল সদস্যরা এই পুলিশের জায়গা স্থলাভিষিক্ত হয়ে তারা চেষ্টা করেছে দেশের মধ্যে আইন শৃঙ্খলাটি ফিরিয়ে নিয়ে আসার জন্য। আমরা পরবর্তীতে দেখতে পেলাম সনাতনী জাগরণ মঞ্চ এরকম নাম দিয়ে বিভিন্ন বিভাগে মহাসমাবেশ করা হচ্ছে। ঢাকার পরে চট্টগ্রামের একটি মহাসমাবেশ করা হয়। এই মহাসমাবেশের মধ্যে এই ইসকন নামে যে সংগঠনটি, তারাও সেখানে বক্তব্য রাখে। এখান থেকেই মূলত বিতর্কের সৃষ্টি বা শুরুটা হয়। আমরা দেখতে পাই 5ই আগস্টের পরে গণতান্ত্রিক গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পর বাংলাদেশের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা যারা ছিল, তারা সকলে মিলে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে এক বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে। পরবর্তীতে আমরা দেখতে পেলাম গত 25শে অক্টোবর চট্টগ্রামে সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে যে মহাসমাবেশটি হয়েছে, এই মহাসমাবেশ থেকে কিছু অতি উৎসাহী মানুষ আরেকটি গেরুয়া পতাকা উত্তোলন করে সেই নিউ মার্কেট মোড়ে, যেখানে কিনা জাতীয় পতাকাটি উত্তোলন করা ছিল। তারা আলাদা আরেকটি স্ট্যান্ডের মধ্যে যে পতাকাটি উত্তোলন করে, সেই পতাকাটি জাতীয় পতাকার উপরে দেখা যায়। ফলে অভিযোগ উঠেছে এই গেরুয়া পতাকাটি জাতীয় পতাকার উপরে লাগানো হয়েছে, এটি এই জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে। 19 জনকে বিবাদী করে একটি মামলাও দায়ের করা হয় চট্টগ্রামে। পরবর্তীতে আমরা দেখতে পেলাম চট্টগ্রামের হাজারীগলির একটি মার্কেট, মিয়া শপিং মার্কেট, সেই মার্কেটের একজন ব্যবসায়ী ওসমান আলী তার নাম, সে ইসকনকে একটি সন্ত্রাসী সংগঠন এরকম আখ্যা দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেয়। এই পোস্টটি দেখার পর চট্টগ্রামের ওই মার্কেটের কিছু সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ী ওই ওসমান আলীকে তার দোকানে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে 999-এ কল দেওয়ার পর পুলিশ আসে এই ওসমান আলীকে রেস্কিউ করার জন্য। তখন পুলিশের সাথে এই সনাতন ধর্মাবলম্বীদের একটি বচসা হয়, সেখানে সংঘর্ষের সৃষ্টি হয়। পরবর্তীতে পরিস্থিতির অবনতি ঘটলে সেখানে সেনাবাহিনী আসে তাদেরকে রেস্কিউ করে নিয়ে যাওয়ার জন্য। তখন এই সনাতন ধর্মের ব্যবসায়ী এবং বিভিন্ন লোকজন, সেখানে যে সংঘর্ষের সৃষ্টি হয়, তারা পুলিশের উপর, সেনাবাহিনীর উপর ভাঙা বোতল ছুঁড়ে মারে, ইট পাটকেল ছুঁড়ে মারে। আবার এই কথা উঠেছে এই স্বর্ণের দোকানের কিছু ব্যবসায়ী তাদের উপর এসিডও নিক্ষেপ করেছে। এই এসিডের নিক্ষেপের ফলে 7 জন সেনাবাহিনী এবং পুলিশের সদস্য তারা আহত হয়। পরবর্তীতে একটি নারকীয় ঘটনা সেখানে ঘটে, আমরা যেটি মিডিয়ার মাধ্যমে দেখতে পাই। এর পরিপ্রেক্ষিতে এই চট্টগ্রামের যারা ব্যবসায়ী এবং ধর্মীয় সম্প্রদায়, তারা একটি বিবৃতিও প্রকাশ করে, যে বিবৃতিতে বলা হয় যে সেখানকার যারা সদস্য আছে সনাতন ধর্মাবলম্বী, তাদের উপর নিপীড়ন নির্যাতন চলেছে। এলাকায় ঢুকে, বিভিন্ন বাসাবাড়িতে ঢুকে তাদেরকে নিপীড়ন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে এবং শত শত মানুষকে আসামি করা হয়েছে। তারা প্রশ্ন তুলেছে, যে মানুষটি এরকম একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি করলো, এই ওসমান আলী, তাহলে সেই ওসমান আলীকে অতীতেও তারা বেশ কয়েকবার সাবধান করেছিল যে এরকম পোস্ট যেন সে শেয়ার না করে, এরকম সাম্প্রদায়িক পোস্ট সে যেন ফেসবুকে না দেয়। কিন্তু ওসমান আলীকে আগেও নাকি থামানো যায়নি। এটা হচ্ছে চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীদের কথোপকথন। একটা পর্যায়ে আমি
এই বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে যে সকল কথাবার্তা বলেছি, দেখা যায় একটি জেলার এই ইসকনের যে অধ্যক্ষ তার সাথে যখন কথা বলেছি, তাকেও আমি জিজ্ঞাসা করেছি যে চট্টগ্রামে সমাবেশটি হয়েছিল, এই সমাবেশ থেকে আপনারা কি আপনাদের পতাকা সেই নিউ মার্কেটের যে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল সেখানে আপনারা লাগিয়েছেন কিনা? এই ইসকনের যে অধ্যক্ষ তিনি বলেছেন ইসকনের কোনো পতাকাই নেই। তাহলে ইসকনের যদি পতাকা না থাকে